কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এটুআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশের মাধ্যমে এই করোনাকালীন সময়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের শিক্ষার্থীদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি সেকেন্ড সেমিস্টারে ইংলিশ টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি তাহমিনা জামান তনয়া, ইনস্ট্রাক্টর, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। রাইট ফর্ম অফ ভার্বস, এটা গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যখন ইংরেজিতে নির্ভুলভাবে কমিউনিকেট করতে যাই, কারোর সাথে যখন কথা বলতে যাই, তখন ভার্ব কোথায়, কোনভাবে, কিভাবে বসবে, সেগুলোর ফর্মটা কেমন হবে, কখন কিভাবে চেঞ্জ হবে, সেগুলো জানার জন্য যে ওয়েটা, যে রুলসগুলো আছে, সেটাকেই বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস যখন আমরা শুরু করব, তখন কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আসে টেন্স, নাম্বার অফ সাবজেক্টস, দ্যাট ইজ সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট একবচন না বহুবচন। তারপর হচ্ছে পার্সন। পার্সন আমরা জানি তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো আবার বক্সে দেখো, সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। ফার্স্ট পার্সন যখন সিঙ্গুলার ফর্মে আসছে তখন হচ্ছে আই, প্লুরাল ফর্মে হচ্ছে উই। যখন সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্মে ইউ, প্লুরাল ফর্মেও ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে হি, শি, ইট বা যে কারো নাম হতে পারে, প্লুরাল ফর্মে দে। থার্ড পার্সনের ব্যাপ্তি অনেক, থার্ড পার্সন আরো অনেক কিছু হতে পারে। আমরা এখন এই তিনটা টপিকস মাথায় রেখে তারপর আমাদের ভার্ব চুজ করতে হয় যে কোথায় কিভাবে ভার্বটা বসবে। প্রথমে আমরা আসি টেন্স সম্পর্কে কিছু ধারণা। টেন্স কাকে বলে? আমরা ছোটবেলা থেকে কমন একটা কথা শুনে এসেছি, ক্রিয়ার কালকে টেন্স বলে, বা ক্রিয়ার কালকে ক্রিয়ার যে কোনো সময় যে কাজ হচ্ছে, কি হবে না হচ্ছিল, সেটা জানাটাই হচ্ছে কি টেন্স। টেন্স কয় প্রকার? তিন প্রকার। এটা যদি জিজ্ঞেস করা হয় ক্লাসে, সবার হাত উঠবে। তিন প্রকার টেন্স। প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, বাংলায় বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা পরবর্তীতে ধাপে ধাপে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সগুলোর ব্যবহার শিখবো, রুলসের মাধ্যমে আসবে। টেন্স, এই টেন্সগুলোকে আবার চারটা সাবডিভিশনে ভাগ করা হয়েছে। Each of the three tenses has 4 subdivisions to show continuity or completeness of the action and time. অর্থাৎ কাজ এবং সময়ের ধারাবাহিকতা অথবা সম্পূর্ণতার উপর ভিত্তি করে প্রত্যেকটি টেন্সকে আবার চারটা সাবডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, একে অনেক সময় সিম্পল টেন্সও বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা পারফেক্ট টেন্স, চতুর্থটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্টের ক্ষেত্রে হবে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফিউচারের ক্ষেত্রেও হবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসি আমরা রুলগুলোতে। আমরা এখন রাইট ফর্ম অফ ভার্বসে এক একটা রুলে যাব এবং সব ডিটেলস সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে গিয়ে বর্তমানকাল। বর্তমানকালে যে নর্মালি যে কাজগুলো হয়, যে ঘটছে হচ্ছে, সেরকম কাজগুলোকেই নর্মালি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করে থাকি। এটার স্ট্রাকচারটা প্রথমে দেখি। স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট যোগ প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব যোগ এক্সটেনশন। আমরা প্রথমেই দেখি উদাহরণে কি দেওয়া আছে। দে গো টু স্কুল, দে সাবজেক্ট, গো ভার্বের মেইন ফর্ম, টু স্কুল এটার এক্সটেনশন। ঠিক এরকম ভাবে আরো অনেক উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা তোমাদের বইটা থরলি পড়বে, তোমাদের বইয়ে ইনফরমেশনগুলো যথোপযুক্তভাবে অ্যাবজর্ব করার চেষ্টা করবে। তারপরে রুলসটা আমরা দেখি। সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করি। যেমন শি ইটস পাইনঅ্যাপল, এক্ষেত্রে আমরা কি বলছি, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকা, ইট ভার্বের পরে এস যুক্ত করছি। আমরা এর আগের উদাহরণটা দেখি, সেখানে আমাদের ছিল দে গো টু স্কুল। এখানে দেটা ছিল হচ্ছে থার্ড পার্সন, কিন্তু প্লুরাল নাম্বার হওয়ায় ভার্বের শেষে কোনো এস বা ইএস যুক্ত হয়নি। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হচ্ছে সাব মেইন ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করব। আর যখন এটা নেগেটিভ সেন্সে ইউজ হবে তখন আমরা বলবো
she does not eat pineapple, সে আনারস খায় না। ডোন্ট বা ডাজন্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ডোন্ট হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও কিছু ইন্ডিকেটর আছে যেই ওয়ার্ডগুলো সেন্টেন্সে ব্যবহার হলে আমরা চোখ বুঝে বলতে পারি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বগুলো ব্যবহার হবে। যেমন অলওয়েজ, এভরি ডে, এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেয়ারলি, সেলডম, অফেন, এটসেট্রা আর দ্য ইন্ডিকেটরস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে ভালো করে। এই জিনিসগুলো এক কথায় মাথায় সেট করে নেবে যে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে আছে মানে আমাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ইউজ করতে হবে। দেখো এক্সাম্পল দেওয়া আছে, শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এখানে অলওয়েজ শব্দ ব্যবহৃত হয়েছে, এর জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ইউজ করব। আর যেহেতু শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে একটা এস যুক্ত হয়েছে, স্পিক থেকে স্পিক্স। তারপর হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি, সে নিয়মিত এক্সারসাইজ করে। এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, আর যেহেতু রেগুলারলি সেহেতু আমরা ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়েছি। এরপর আসি আরেকটা রুলে, যখন কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর হিস্টোরিক্যাল ফ্যাক্ট প্রকাশ করে, দ্যাট মিনস চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম উদাহরণটা আমরা দেখি, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা হচ্ছে চিরন্তন সত্য, অতীতেও সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতো, বর্তমানেও ঘুরে, ভবিষ্যতেও ঘুরবে, এই জন্য আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তারপর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজের ক্ষেত্রে, শি টেক্স টি এভরিডে, সে প্রতিদিন চা খায়। এটা যেহেতু প্রত্যেক দিন খাওয়া, তার একটা অভ্যাসের ব্যাপার, সেজন্য আমরা এটাকে ধরে নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরটা হচ্ছে কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা ঐতিহাসিক কারণ, যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজ, শাহজাহান তাজমহল তৈরি করেছে। এটা অনেক আগের ঘটনা, এটা অতীতকালে ঘটে গেছে, কিন্তু তারপরে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে প্রকাশ করব। এরপরে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে ছবির মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাই বল না কেন, সেখানে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে। মাই ওয়াচ কিপস গুড টাইম, দি রেফারি ব্লোস দ্য হুইসেল, লেমন ইজ অলওয়েজ সাওয়ার। যদিও বা লেমনটা পুরোপুরি লেমন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা মানুষের মাথা। পরের রুল আসো, পরের রুলটা আমরা শুরু করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। প্রথমে এর স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে হচ্ছে সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণের সাথে মিলিয়ে নিই। সাবজেক্ট শি, এম ইজ আর ইজ, মেইন ভার্ব রিড, আইএনজি, এক্সটেনশন হিসেবে আছে এ নোবেল, দ্যাট মিনস শি ইজ রিডিং এ নোবেল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান ঘটমান কাল। আমরা প্রেজেন্ট রানিং কন্ডিশন বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছি, মানে কোনো একটা ঘটনা বর্তমানে ঘটছে, সেই ঘটনাটা যখন আমরা প্রকাশ করব তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভার্বটা ইউজ হবে। এখন কিছু ইন্ডিকেটর দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেই ইন্ডিকেটরগুলো আমরা দেখে নিই। ইন্ডিকেটরগুলো হচ্ছে টুডে, নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, দিস ইয়ার, দিস সিজন, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি। এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্স থাকবে তখন আমরা চোখ বুঝে ভার্বটার কন্টিনিউয়াস ফর্ম বসিয়ে দেবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এই ভার্বটা কাজ করবে। যেমন শি ইজ রিডিং এ নোবেল নাও, এখানে নাও কথাটা আছে, নাও কথাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটর, সেজন্য আমি ভার্বটাকে কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেব, ইজ রিডিং। এরপরে রুল 3, 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আলোচনা করছে। স্ট্রাকচারগুলো তো দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস past participle form of verb plus extension। যেমন উদাহরণ হিসেবে আছে she has broken the glass, সেই গ্লাসটি ভেঙে ফেলেছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বেশিরভাগ ইউজ করি কখন? ইউজ করি যখন হচ্ছে একটা ঘটনা মাত্র ঘটে গেছে কিন্তু এটার ফল এখনো বিদ্যমান, সেই মুহূর্তে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখানে দেখতে পাচ্ছ উদাহরণের সাথে স্ট্রাকচার মিল রয়েছে। সাবজেক্ট she, has বা have, এখানে she এর সাথে has হচ্ছে past participle, break এর past participle form হচ্ছে গিয়ে broken, আর এক্সটেনশন হিসেবে আছে the glass। এরপরের রুলটা হচ্ছে কি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট,
নেভার, এভার, সো ফার, টিল নাও, এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, মানে ভার্বটা আমার আসবে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে। যেমন আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক, আমি ইতোমধ্যে আমার কাজটি শেষ করেছি। তারপর রুলটা হচ্ছে গিয়ে 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখি আমরা কি বলছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মেইন ভার্ব যোগ আইএনজি প্লাস এক্সটেনশন। মানে কোনো একটা কাজ বর্তমানে শেষ হয়ে গেছে, ওটার ফলাফল বিদ্যমান কিন্তু এবং এটা ব্যক্তি সময় ধরে চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। স্ট্রাকচার অনুযায়ী ইট হচ্ছে গিয়ে সাবজেক্ট, হ্যাজ বিন এটা ফর্মে আছে স্ট্রাকচার ফর্ম, ভার্ব হচ্ছে কি রেইন, আইএনজি, সিন্স মর্নিং, সিন্স দ্য মর্নিং এটা এক্সটেনশন। এখন আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে সিন্স আর ফর, কখন সিন্স হয় কখন ফর হয় এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে। অনেক সময় ফিলিং দ্য গ্যাপসেও তোমাদের সিন্স আর ফর নিয়ে অনেক কোশ্চেন থাকে। এখন আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। যেমন আমরা সিন্স কখন ইউজ করবো, সিন্স ইউজ করবো যখন কিনা পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করতে চাই আমরা, যে একটি নির্দিষ্ট সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 5 o'clock, আমি 5টা থেকে এখানে অপেক্ষা করছি। আমি 5টা থেকে অপেক্ষা করছি একটি নির্দিষ্ট সময় ইন্ডিকেট করছে। আর ফর ইউজ হচ্ছে কি ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, মানে সময়ের ব্যাপ্তি, মানে বেশ সময় ধরে কাজটি চলছে বা বেশ সময় ধরে কোনো কিছু হচ্ছে সেটা বোঝাতে ফর ইউজ হয়। যেমন দে হ্যাভ বিন ডিগিং এ ক্যানাল ফর এ উইক, তারা 1 সপ্তাহ ধরে পুকুর খনন করছে। 1 সপ্তাহ এটা একটা ব্যক্তি সময় ব্যক্তি বোঝাতে আমরা ফর ইউজ করবো। আশা করি সিন্স আর ফর প্রবলেমটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আসো 5 নাম্বার রুল, পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা পাস্ট সিম্পল টেন্সও বলি, মানে জাস্ট কাজটা শেষ হয়েছে, অতীতে কাজটা শেষ হয়েছে এরকম কিছু একটাকে ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। দেখো উদাহরণ দেওয়া আছে, শি এট পাইনঅ্যাপল, সে আনারস খেয়েছিল, এটা অতীতে হয়েছে সেজন্য আমরা এটা অতীতকালে ব্যবহার করলাম। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগো, লং। এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন আমরা এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে ভার্ব হবে সেটা আমরা ধরে নেব। যেমন হার ফাদার কেম হোম ইয়েস্টারডে, দেখো এই সেন্টেন্সে ইয়েস্টারডে দেওয়া আছে, তার মানে আমরা যখন ভার্বটা ইউজ করব তখন এখানে পাস্ট ফর্মে ইউজ করব, এখানে ভার্বটা হবে কেম। তারপর আই স হিম লাস্ট 4 years বিফোর, লাস্ট কথাটা আছে সেজন্য আমি কি করছি এখানে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম বসাচ্ছি। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই তোমাদের। তারপর আমরা যখন হচ্ছে নেগেটিভ ফর্মে ইউজ করব তখন কি করব। দেখো প্রথমে আমাদের যেটা ছিল উদাহরণে একদম উপরে যে উদাহরণ, শি এট পাইনঅ্যাপল, এটা হচ্ছে গিয়ে পজিটিভ। যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন আমি কি করছি, শি ডিড নট ইট পাইনঅ্যাপল, মানে আমি ডিড নট শব্দটা ইউজ করব, জাস্ট সিম্পলি ডিড নট অ্যাড করে আমি নেগেটিভ ফর্মে নিয়ে গেলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের আরো কতগুলো রুল আছে সেগুলো দেখো। সেন্টেন্সে যদি ইট ইজ টাইম, ইটস হাই টাইম, ইফ ব্যবহৃত হয় তখন সেক্ষেত্রে আমরা কি করব, যখন স্ট্রাকচারটাকে দেখিনি, যখন এই ফর্মটা হবে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ভার্বের। স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বা ইফ যদি যুক্ত হয় প্লাস সাবজেক্ট হবে, এরপর হবে ভার্বের পাস্ট ফর্ম, এরপর হবে এক্সটেনশন। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, ইটস হাই টাইম উই ওয়েন্ট দেয়ার, ইফ উই ওয়েন্ট দেয়ার। যখন এই 3টা ওয়ার্ড হচ্ছে তখন আমরা কি করছি, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছি। তারপর যখন সেন্টেন্সে ইউজ হয়, উইশ ইউজ হয়, তখন আমরা কিভাবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। যখন সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকবে তখন ব্রেকেটে যে বি ভার্বটা সেটা আমরা অবশ্যই কি করব, ওয়্যার করে দেব। যেমন আই উইশ আই ওয়্যার পয়েট, আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ পয়েট আমি যদি কবি হতাম, আই উইশ আই ওয়্যার এ বার্ড আমি যদি একটি পাখি হতাম। এরপর আসছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 6 নম্বর রুল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হচ্ছে আমরা অতীতে কোনো একটি কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছি সেরকম সেটাকে বোঝাচ্ছে। যেমন অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট,
তো স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আই সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার প্লাস রিড প্লাস আইএনজি প্লাস এ বুক। এরপরে রুল 7, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স খুব ইম্পর্টেন্ট একটা টেন্স। এটা কোন না কোনোভাবে কোশ্চেন আসেই তোমাদের, চাকরির পরীক্ষায় হোক বা যে পরীক্ষাতেই হোক না কেন, তখন এখানে কিছু কনফিউশনও কাজ করে। এটা সবসময় ভালো করে পড়তে হবে তোমাদের। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নিই। সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন হি হ্যাড স্পোকেন দ্য ট্রুথ, তারপর the patient had died before the doctor came. The train left after he had reached there. এখানে দেখতে পাচ্ছ যে he had spoken the truth, সে সত্য কথা বলে ফেলেছে, এটা শেষ। কিন্তু এখানটায় পরে দুটো সেন্টেন্সে বিফোর আর আফটার কিছু প্রবলেম আছে। যে হ্যাঁ, আমরা যখন করি বিফোরের আগে কি হচ্ছে আর বিফোরের পরে কি হচ্ছে, বিফোর আর আফটারের পরে দেখো দুটো সেন্টেন্স অ্যাড করা আছে। দুটো সেন্টেন্স অ্যাড করা আছে, একটা হচ্ছে কি ইনডিফিনিট, একটা হচ্ছে কি পারফেক্ট। কোনটা পাস্ট পারফেক্ট হবে আর কোনটা পাস্ট ইনডিফিনিট হবে সেটা আমরা বুঝবো কিভাবে, সেই প্রবলেমটা এখন আমরা আলোচনা করব। বিফোর আফটার প্রবলেমটা প্রথমে আসি। বিফোরের প্রবলেম। বিফোর অর্থ পূর্বে, অলওয়েজ মনে রাখবো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে। বিফোর পূর্বে পাস্ট পারফেক্ট হবে। এখানে দেখো উদাহরণ হিসেবে আছে দি টিচার হ্যাড কাম বিফোর দ্য স্টুডেন্টস কেম। দি টিচার হ্যাড কাম বিফোর, বিফোরের আগে যে অংশটুকু আছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে আছি, তারপরের অংশটুকু আছে পাস্ট ইনডিফিনিটে। আর যখন আফটার ইউজ হয় তখন আমরা কি করব, মাথায় রাখবো আফটার অর্থ হচ্ছে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট হবে, আমরা এটা ধরে নিই। যেমন দি স্টুডেন্টস কেম আফটার দ্য টিচার হ্যাড কাম। দি স্টুডেন্টস কেম, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, আফটার পরে, এটার পরে যে অংশটুকু আছে সেটা পাস্ট পারফেক্টে, যেমন দি টিচার হ্যাড কাম। ওকে, আবার রিপিট করছি আমি, বিফোর এর পূর্বে আফটার এর পরের অংশটুকু পাস্ট পারফেক্ট হবে। আরো কিছু রুলস আছে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড যখন সেন্টেন্সে হয় তখন এটার স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়, তখন এটার স্ট্রাকচারটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে দুটো সেন্টেন্স অ্যাড করা থাকে। সেই স্ট্রাকচারটা আমরা বলবো যখন প্রথমে যখন এই ওয়ার্ডগুলো থাকবে, পরের এটার সাথে যে সেন্টেন্সটা যুক্ত থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট ফর্মে, তারপরে হবে দেন বা হোয়েন, তারপরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট। আমরা উদাহরণে চলে যাই। যেমন নো সুনার হ্যাড হি কাম হেয়ার, এই অংশটুকু খেয়াল করে, এই অংশটুকু কিন্তু পাস্ট পারফেক্টে আছে। তারপরে দেন, দেনের পরের অংশটুকু আছে হচ্ছে আই লেফট দ্য প্লেস, জাস্ট সিম্পল পাস্ট টেন্স। নিচেরটা দেখি, হার্ডলি হ্যাড উই রিচড হোম, এতটুকু পাস্ট পারফেক্ট আছে। হোয়েন ইট স্টার্টেড রেইনিং, কতটুকু পাস্ট কন্টিনিউয়াস। তারপর আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ আই হ্যাড বিন ইটিং রাইস, দি বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল। এখন আমাদের রুল নাম্বার 9, ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স। ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ হবে বোঝালে আমরা সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আই শ্যাল গো টু স্কুল। এখন আমরা স্ট্রাকচারে যাই, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন উদাহরণটার সাথে মিলিয়ে দেখি, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল আছে আয়ের সাথে শ্যাল হয়, প্লাস গো মেন ভার্ব প্লাস এক্সটেনশন হিসেবে হচ্ছে টু স্কুল। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ভবিষ্যতের কাজ বোঝাচ্ছে। এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। এছাড়া আরো কিছু ইন্ডিকেটর আছে যে জিনিসগুলো সেন্টেন্সে থাকলে আমরা ধরে নেই এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন টুমোরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন আমরা চোখ বুঝে বলতে পারি এই ভার্বের ফর্মটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই শ্যাল লিভ ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা ত্যাগ করব। রুল 9, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই একটা জিনিস মাথায় রাখবে, কন্টিনিউয়াস মানেই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে।
কন্টিনিউয়াস থাকবে মানে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আমরা স্ট্রাকচারটা দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল গিভেন, I shall be eating rice. I subject shall be plus eat plus ing plus rice. তারপর আছে they will be playing football. দেখো স্ট্রাকচারের সাথে তোমরা মিলিয়ে দেখো, তোমরা অলরেডি মনে হয় বুঝে যাচ্ছ যে কিভাবে স্ট্রাকচারগুলো কাজ করছে, কিভাবে আমাদের হেল্প করছে। আমরা সেন্টেন্সগুলো যেভাবে তৈরি করছি এক একটা টেন্সে, সেভাবে সেন্টেন্সগুলো একটা ধাপে ধাপে ওই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু তৈরি হচ্ছে। সেই জিনিসটা মাথায় রেখে কাজ করো, তাহলে ইজিলি ধরতে পারবে যে এটা কোন টেন্স আছে, এটা কোন টেন্সে ভার্বটা হবে, সবকিছু। এরপর রুল নাম্বার 10, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স প্রথমে স্ট্রাকচার আসে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন হি উইল হ্যাভ গন হোম, হি উইল হ্যাভ গন হোম। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখছি, যদিও বা ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার গ্রামারে খুবই কম, সীমিত আকারে আছে, বাংলাতে আরো কম। কিন্তু আমরা যেটা এখন ইংলিশ নিয়ে আলোচনা করছি, আমি ইংলিশ নিয়ে কথা বলবো। দেখা যায় এইসব ক্ষেত্রে একটু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কমন কতগুলো জাস্ট উদাহরণই থাকে, এছাড়া তেমন কিছু থাকে না। এরপর স্ট্রাকচার আমরা যাই, এরপর স্ট্রাকচার হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে আছে হচ্ছে গিয়ে স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ হিসেবে দেখো দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে দে যেহেতু প্লুরাল ফর্মে আছে, সেক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ডু প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমাদের আবার বলছি ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের গ্রামাটিক্যালি ব্যবহার হয় কম। কি অন্য যে জিনিসগুলো আছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি। এবং বিশেষ করে পাস্ট পারফেক্টটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি আগেই বলেছি, তোমরা এটা বারবার রিভিশন দেবে এবং বারবার পড়বে। এখন এই ছবিতে দেখো সুন্দর করে একটু বোঝানো হয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে দেখো মাঝখানে আই অ্যাম, মানে তোমরা এখন যে অবস্থায় আছো। পাস্ট টেন্সে আই ওয়াজ, মানে সবাই আমরা যে ছোটবেলায় ছিলাম সেটা। আর ফিউচার টেন্স তোমরা ভবিষ্যতে যেটা হবে আই শ্যাল। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এখানে প্রথমে আমরা দেখছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোর 4টা সাবডিভিশন সম্পর্কে আমরা জেনেছি। এই জিনিসগুলো নিয়ে আমাদের বারবার থরলি পড়তে হবে যাতে কোথাও সমস্যা না হয়। আমাদের ইংলিশ শুধুমাত্র যে এখন দরকার তা না, ইংলিশ যে কোনো কাজেই দরকার, ভবিষ্যতেও দরকার। তোমরা যখন আরো বড় হবে, আরো ফার্দার স্টাডি করতে যাবে, তখন তোমাদের ইংলিশ কিন্তু সঠিকভাবে জানতে হবে। যখন চাকরি করতে যাবে তখন ইংলিশ লাগবে, চাকরির পরীক্ষা দিতে যাবে তখন ইংলিশ লাগবে। তোমরা যদি এখন ইংলিশ ভালোভাবে না শেখো, ভালোভাবে না পড়ো, তাহলে ইংলিশটা তোমরা আসলে রিকভার করতে পারবে না। কিভাবে কি করা যায় না করা যায় সবকিছু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর তোমাদের বই যেটা আছে, বই কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে, এরপর আরো অনেকগুলো রুলস দেওয়া আছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে রুলস গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখন পর্যন্ত যে টেন্সের যে রুলস গুলো আমরা আলোচনা করলাম, সেই রুলস গুলো ভালো করে পড়াশোনা করবে। এখানে আমি শুধুমাত্র তোমাদের প্যাসিভ আর পজিটিভ আর নেগেটিভ সেন্সে ব্যবহার করা দেখিয়েছি। এগুলো অনেক সময় টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্সেও ইউজ হয়, তখন কেমন হতে পারে। তারপর যখন হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্সে হচ্ছে তখন কেমন হচ্ছে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তোমাদের যখন কোশ্চেন হয়, তোমার কোশ্চেন খেয়াল করেছো কিনা জানি না, কোশ্চেনে কিন্তু অলওয়েজ যে ভার্বটা থাকে সেটা মেইন ফর্মটা ব্র্যাকেটে দেওয়া থাকে, সেটা তোমাদের চেঞ্জ করতে হয়। অ্যাম ইজ আর যুক্ত হবে না, শ্যাল বি যুক্ত হবে না, উইল বি যুক্ত হবে, সেটা তোমাদের বুঝে নিয়ে কাজ করতে হবে। তোমরা কি করবে, এটা নিয়ে তোমাদের কাজটা করতে হবে। এখন আমি আবার ফার্দার দেখাচ্ছি যে হ্যাঁ আমরা কি কি পড়লাম এতক্ষণ পর্যন্ত। আমরা প্রথমেই যেটা জানলাম সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য আমাদের কি কি জানা দরকার। টেন্স, সাবজেক্টের নাম্বার, দ্যাট মিনস সাবজেক্ট একবচন না বহুবচন, মানে সিঙ্গুলার আর প্লুরাল। তারপর পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সবচেয়ে রিনাউন্ড রুল হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
এক্ষেত্রে ভার্বের কি চেঞ্জটা হয়, ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। এই জিনিসটা সব সময় কাজে লাগে এবং দেখা যায় এই জিনিসটার ক্ষেত্রেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। তোমরা এটা মাথায় রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অবশ্যই এস বা ইএস যুক্ত হবে। এরপর আমরা টেন্স সম্পর্কে জেনেছি, টেন্স কয় প্রকার কি কি, তারপর টেন্সের সাবডিভিশন গুলো সম্পর্কে জেনেছি যে হ্যাঁ 4টা সাবডিভিশন আছে, ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সম্বন্ধে জানলাম। এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তারপরে একটা পর একটা রুলসে চলে গেছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসে কিছু পড়েছি, যেমন যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট 2 নাম্বার রুলে দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এই জিনিসটা ভোলা যাবে না, এই জিনিসটা ভুললে মানে তুমি স্টুডেন্ট না, ঠিক আছে? এরপর এখানে দেখো যে ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর গুলো একদম মুখস্থ করে ফেলবে। অলওয়েজ, এভরিডে, এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেয়ারলি, সেলডম, অফেন, এই ওয়ার্ডগুলো যদি মনে রাখো, মুখস্থ করে রাখো, তাহলে দেখলেই চট করে বুঝতে পারবে যে ব্রেকেটে যে ভার্বটা দেওয়া আছে সেটার কোন ফর্মেটে বসবে। সেটা যে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে বসবে সেটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয় কিছু উদাহরণ ছিল আমাদের। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিছু ইন্ডিকেটর শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিছু ইন্ডিকেটর ছিল আমাদের। আর সব জায়গায় যে স্ট্রাকচারটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই মাথায় রাখতে হবে এই স্ট্রাকচারটা, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে সিন্স আর ফর প্রবলেম, এই জিনিসটা মাথায় রাখবে। তারপর অনেক সময় ব্রেকেটে যখন দেখা যায় যে প্রিপোজিশনের ক্ষেত্রেও যখন হয় সিন্স বা ফর, তখন অনেক সময় কনফিউশন কাজ করে যে কোথায় সিন্স হবে কোথায় ফর হবে। এই প্রবলেমটা এখান থেকে ডিটেক্ট করতে পারবা তোমরা ইজিলি। তারপর পাস্ট ইনডিফিনিট টেন্সেরও কিছু ইন্ডিকেটর ছিল এখানে, ইটস হাই টাইম, ইটস টাইম, ইট হলে কি হবে, উইশ ইউজ হলে কি হবে। তারপর আমরা পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখলাম, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার দেখলাম। তোমাদের আগেই বলেছি পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভুল করা যাবে না, ওকে? এখানে দেখো দেওয়া আছে বিফোর, আফটার। আবার রিপিট করছি, বিফোরের পূর্বে, আফটারের পরে সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? পর নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে সেটা দেখলাম আমরা। তারপর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার পড়লাম, ইন্ডিকেটর ছিল কিছু সেটাও পড়লাম। তারপর ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেই জিনিসগুলো আমরা পড়লাম, দেখলাম এই ছবিটা। আচ্ছা, এখন আমি আমার প্রেজেন্টেশন শেষ করার আগে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।